পাহাড় সমুদ্রের কোল ঘেঁষা চট্টগ্রাম ৪ আসনে ভোটার সংখ্যা ৪,৪৮,৩৮০। সীতাকুণ্ড উপজেলার পাশাপাশি চট্টগ্রাম সিটি কর্পোরেশনের ৯ ও ১০ নম্বর ওয়ার্ড নিয়ে এই আসনটি গঠন করেছে নির্বাচন কমিশন। এতে ভোট কেন্দ্র রয়েছে ১২৪টি। মাদক ও কিশোর অপরাধের মতো বিভিন্ন সমস্যায় জর্জরিত এই আসনের অন্যতম আরেকটি সমস্যা হলো সড়ক ব্যবস্থাপনা। ঢাকা চট্টগ্রাম মহাসড়কই এই আসনের একমাত্র ব্যবহারযোগ্য সড়ক। তাই অধিকাংশ মানুষকেই নির্ভর করতে হয় গণপরিবহনের উপর, অথচ তার সংখ্যা খুবই অপ্রতুল। পাশাপাশি রয়েছে মানসম্মত শিক্ষা প্রতিষ্ঠানের সংকট এবং বেকারত্বের অভিশাপ। এইসব নিয়েই আমরা আজ কথা বলতে যাচ্ছি জামাত সমর্থিত প্রার্থী আনোয়ার সিদ্দিকের সাথে। আমি আনোয়ার সিদ্দিক চৌধুরী, চট্টগ্রাম ৪ তথা সীতাকুণ্ড আকবর শাহ এবং ভারতের আংশিক এই আসনের বাংলাদেশ জামাতে ইসলামে দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছি। আমি আনোয়ার সিদ্দিক চৌধুরী ছোটকাল থেকেই বিভিন্ন সামাজিক সংগঠনের সাথে সম্পৃক্ত থেকে সমাজের উন্নয়নের জন্য, মানব উন্নয়নের জন্য বিভিন্ন মানুষের সাথে সম্পৃক্ত থেকে আমি গ্রাজুয়ালি বড় হয়েছি। ফলশ্রুতিতে আমার সংগঠন বাংলাদেশ জামাত ইসলামী আমাকে নমিনেশন দিয়েছে, যে কারণে আমি আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ইনশাল্লাহ দাঁড়িপাল্লা প্রতীকে নির্বাচন করছি। প্রথমত একটু বলে দিই, যেহেতু আমি পড়াশোনা শেষ করার পর বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের সাথে শিক্ষা বান্ধব কাজ করেছি। আমার নিজেরও বেশ কয়েকটি শিক্ষা প্রতিষ্ঠান আছে। এছাড়াও আপনারা জানেন, এই আমাদের সীতাকুণ্ডের গৌরব, শুধু তা নয়, বাংলাদেশের গৌরব আন্তর্জাতিক ইসলাম বিশ্ববিদ্যালয় চট্টগ্রামের, এটা আমি ট্রাস্টি বোর্ডের সদস্য হিসেবে সংযুক্ত হওয়ার পর বিভিন্ন প্রতিষ্ঠানের সাথে কাজ করে যাচ্ছি। যেহেতু আমি একজন সমাজকর্মী, আমি যেহেতু একজন মানবতাবাদী একজন ব্যক্তিত্ব, পাশাপাশি আমাদের দেশ সমাজকে ডেভেলপ করার জন্য, গণমানুষকে তাদের মৌলিক অধিকার পাওয়ার জন্য আমরা আগেও কাজ করে এসেছি, এখনও কাজ করে যাচ্ছি। প্রথমত শক্তি হচ্ছে আমার ১ নম্বর আল্লাহর রহমত, আমি এটাতে দৃঢ় বিশ্বাস রাখি। দ্বিতীয়ত হচ্ছে আপামর জনতা, জনতাই হচ্ছে আমার প্রধান দ্বিতীয় শক্তি। তৃতীয় হচ্ছে আমরা যে সংগঠন করে এসেছি সেটা ওয়েল অর্গানাইজ একটা সংগঠন, যেটার মধ্যে কোনো দুর্নীতি নেই, স্বজনপ্রীতি নেই, যেটার মধ্যে কোনো আমিত্বও নেই, যেটার মধ্যে কেউ বলতে পারবে না আজ পর্যন্ত কোনো ক্ষেত্রে বৈষম্য করেছে, অন্যায় আচরণ করেছে, কেউ বলতে পারবে না। একথা সত্যি, বিভিন্ন সমস্যা সারা দেশে আছে। তার মধ্যে স্পেসিফাই যদি করি, আমার এই সীতাকুণ্ড আকবর শাহ আসনের মধ্যে প্রথম এবং প্রধান সমস্যা হচ্ছে বেকারত্ব। দেখা যায় অনেক শিক্ষিত যুবকেরা আছে, যুবতীরা আছে, যারা লেখাপড়া করার পরও তাদের যথোপযুক্ত কাজ পাচ্ছে না, কোনো জায়গায় ভালো চাকরি পাচ্ছে না, ভালো কোনো উদ্যোক্তা হতে পারছে না। দ্বিতীয় যেটা সমস্যা, এই সীতাকুণ্ডটার মধ্যে ঢাকার ট্রাঙ্ক রুট গিয়েছে, যেটা চিটাং পোর্টের সাথে সম্পৃক্ত আছে। এখানে যানজটটা আপামর জনতার জন্য বিশাল একটা কষ্টের কারণ হয়ে দাঁড়িয়েছে। ফলশ্রুতিতে এখানে দেখা যায় আপনার এই অহরহ যানজট লেগে আছে, পাশাপাশি অ্যাক্সিডেন্টও হচ্ছে। সুতরাং এটা হচ্ছে দ্বিতীয় সমস্যা। তৃতীয় সমস্যা হচ্ছে এই মাদকাসক্তি হচ্ছে যুবকেরা, তাদের লেখাপড়া বাদ দিয়ে, সংস্কৃতি অঙ্গন বাদ দিয়ে, ক্রীড়া অঙ্গন বাদ দিয়ে তারা মাদকে আসক্তি হয়ে যাচ্ছে। আমার কাছে এই তিনটি প্রথম এবং প্রধান সমস্যা মনে হচ্ছে। পাশাপাশি একটু বলি, আমাদের কোথাও টোটাল সীতাকুণ্ডতে না হলেও অনেক জায়গায় জলাবদ্ধতা পড়ছে আমাদের অনেক এলাকা। আবার অনেক জায়গায় দেখা যাচ্ছে বিভিন্ন ইন্ডাস্ট্রির কারণে পানি শূন্যতা দেখা যাচ্ছে।
একটা হচ্ছে শিক্ষিত বেকার, একটা হচ্ছে স্বল্প অথবা অশিক্ষিত বেকার। শিক্ষিত বেকার যারা, তাদের সাথে অলরেডি আমি আমাদের এলাকায় যারা ইন্ডাস্ট্রিয়ালিস্ট আছেন, শিল্পপতিরা আছেন, তাদের সাথে আমি কথা বলেছি যে আপনার এখানে আমাদের এলাকার যারা লেখাপড়া করেছে অথবা শেষ করেছে তাদের যথোপযুক্ত একটা চাকরির ব্যবস্থা করে তারা আমাকে আশ্বস্ত করেছে, ইনশাআল্লাহ সেভাবে আমরা দেব। পাশাপাশি এই শিক্ষিত বেকারদেরকে দ্বিতীয় আমি যেটা করবো, তাদেরকে এন্টারপ্রেনার করবো, উদ্যোক্তা হিসেবে কাজ করাবো, সহজ শর্তে ঋণ দিয়ে। এবং এই ঋণে তারা কিন্তু আমাকে কোনো অবস্থা প্রফিট দেওয়া লাগবে না, তাদেরকে একটা ইনভেস্ট হবে, তারা ইনকাম করে মূল টাকাটা আমাদেরকে দেবে, সরিয়া ব্যক্তি আর কি। কোনো অবস্থা আমরা সুদ নেব না। তাহলে এই দুটোর মাধ্যমে আমরা চেষ্টা করবো আমাদের এলাকাটাকে স্বাবলম্বী করার জন্য। থার্ড যেটা করব, আমাদের স্বল্প শিক্ষিত অথবা অশিক্ষিত বেকাররা আছে, তাদেরকে প্রপারলি আমি কাজ দেওয়ার ব্যবস্থা করবো ইনশাআল্লাহ। তাদেরকেও তাদের উপযোগী মাইক্রো ক্রেডিটের আগে মাইক্রো ইনভেস্টমেন্টে যাবো ইনশাআল্লাহ। প্রথমত এগুলো প্রত্যেকটা হচ্ছে সরকারি সেক্টরের সাথে রিলেটেড। সড়ক, বিদ্যুৎ, ওয়াসা, গ্যাস, এগুলো কিন্তু পাবলিক অথবা আমাদের সাথে কোনো সম্পৃক্ত নেই। সরকারের পক্ষ থেকে যখন এগুলো পর্যাপ্ত থাকবে তারা ফেসিলিটিসগুলো দেবে, আর পাবলিকরা সেটা এনজয় করবে অন পেমেন্টে। সুতরাং যদি এই পর্যাপ্তভাবে থাকে তাহলে আমরা জনগণের কাছে পৌঁছানোর ব্যবস্থা করব। আর যেমন বিদ্যুৎটা, আমি বিশেষ করে জঙ্গল সলিমপুরের কথাই বলি, সেখানে পর্যাপ্ত বিদ্যুৎ ফ্যাসিলিটিস নেই, কিছু সংখ্যক আছে। আমি অলরেডি আমাদের এলাকার যে বিদ্যুতের অফিস আছে তাদের সাথে কথা বলেছি, তারাও আমাকে বলেছেন তারা যদি প্রপার ওয়েতে আসে তাহলে সেটা দেবে। সুতরাং আমি চাইব ভিতরে যারা বাইরে আছেন, জঙ্গলের বাইরে, তারা যেভাবে ফ্যাসিলিটিসগুলো এনজয় করছেন ঠিক সেম ফ্যাসিলিটিসগুলো ভিতরে দেওয়ার জন্য, তবে সেখানে বৈধ উপায়ে দেওয়া হবে, অবৈধ উপায়ে না। আমাদের টোটাল দেশের শিক্ষা ব্যবস্থা হচ্ছে প্রশ্নবিদ্ধ। দেখা যায় যদি কোনো সায়েন্স সাবজেক্ট নিয়ে লেখাপড়া করে তাহলে সে ব্যবসা করছে, আবার দেখা যায় কেউ আর্টস নিয়ে পড়াশোনা করছে, সে কোনো একটা ডিসপেন্সারির দোকান দিয়ে দিল। আবার কমার্স নিয়ে পড়ার পর সে দেখা যায় শুধুমাত্র টিচিং লেভেল আছে। দ্যাট মিনস একটা কোনো সুনির্দিষ্ট পরিকল্পনা নেই শিক্ষা ব্যবস্থার সাথে। আর আমাদের সীতাকুণ্ডের মধ্যে দেখা যায় পর্যাপ্ত পরিমাণে স্কুলও আছে, কলেজও মোটামুটি আছে, তবে মানটা ডেভেলপ করতে হবে। প্রথমে আমাদের জন্য বেশ আনন্দের বিষয় হচ্ছে চট্টগ্রাম মেডিকেল ইউনিভার্সিটিটা হচ্ছে আমাদের এলাকায়, শুধু এলাকায় আমার এই ইউনিয়নের মধ্যে এটা। আমি ইতিমধ্যেই সেই মেডিকেলের সম্মানিত ভিসি মহোদয়ের সাথে আমি নিজে গিয়ে যোগাযোগ করেছি, কথা বলেছি, ওনাদের ভবিষ্যৎ পরিকল্পনা জেনেছি। এর পর আমি সেখানে ভিজিটও করেছি, দেখলাম সেখানে প্রচণ্ড নোংরা, ময়লা আবর্জনা, এবং তাদের যে উচ্ছিষ্টগুলো আছে সেগুলো পরিত্যক্ত অবস্থায় পড়ে আছে, এবং ডেঙ্গুর প্রকোপও বেড়েছে। আমি নিজ উদ্যোগে আমার একটা টিম নিয়ে, আমার সংগঠনের ভাইদেরকে সহ নিয়ে, একটা শক্তিশালী টিম নিয়ে তার সাথে দেখা করে পুরো মেডিকেলটাকে আমি ক্লিন করে দিয়েছি। শুধু তাই নয়, উপজেলা যেটা আমাদের স্বাস্থ্য কমপ্লেক্স আছে সেখানেও আমি গিয়ে পুরো ক্যাম্পাসকে অর্থাৎ স্বাস্থ্য কমপ্লেক্সকে সেখানেও নিট অ্যান্ড ক্লিন করে দিয়েছি, এবং মশা ওষুধ আমি স্প্রে করেছি ডেঙ্গুর প্রকোপ যাতে না বাড়ে। এটা ছাড়াও সেখানে ফ্যান নেই, আমি তাৎক্ষণিকভাবে দাঁড়িয়ে ফ্যানের ব্যবস্থা করে দিয়েছি। সুতরাং স্বাস্থ্য সেবার জন্য যা করার দরকার তা করা হবে। একটা বিষয় বলি, কুমিরাতে একটা হসপিটাল আছে, সেটা কোনো সরকারি স্থাপনা হওয়ার পরও সেখানে কোনো কাজ নেই, বরঞ্চ যারা মদ, গাঁজা, ইয়াবা সম্পৃক্ত তারা সেখানে গিয়ে বিভিন্ন ধরনের নোংরা কাজগুলো করছে। সুতরাং আল্লাহ যদি আমাদেরকে সেই সুযোগ দেয়, এটাকেও সরকারের আদলে যেভাবে করার দরকার ডেভেলপ করে অবশ্যই করবো, যাতে আমাদের টোটাল আসনের কোনো অবস্থায় স্বাস্থ্যগত সেবা থেকে বঞ্চিত না হয়।
আমরা জানি মাদকটা হচ্ছে আমাদের দেশের জন্য একটা মহামারী। শুধু আমাদের দেশ নয়, পুরো পরিবারটা পর্যন্ত ভেঙে যাচ্ছে। সুতরাং এক্ষেত্রে আমরা জিরো টলারেন্স, কোনো অবস্থায় এটার সাথে যুবকদের সাথে মানুষের সাথে সম্পৃক্ত যাতে হতে না পারে। আমি প্রথমত হচ্ছে যাতে আমাদের এলাকায় প্রবেশ করতে হবে সেটা আপ্রাণ চেষ্টা করব। নাম্বার 2 হচ্ছে যুবকরা যারা এটা আসক্তি আছে তাদেরকে আমি আমাদের পক্ষ থেকে ফ্রি ট্রিটমেন্টের ব্যবস্থা করব। আর যারা ইয়াং জেনারেশন আছে কোনো অবস্থায় যাদের সাথে মাদকের সাথে সম্পৃক্ত না হয় সেজন্য তাদেরকে বিভিন্ন ক্রীড়া সংস্কৃতিতে আমি তাদের যাতে পদচারণাটা যায়, ক্রীড়ার সাথে সম্পৃক্ত হয়ে তার ফিটনেসটা বাড়ে এবং সংস্কৃতির সাথে সম্পৃক্ত হয়ে তাদের যোগ্যতার বাড়ে, কো কারিকুলার অ্যাক্টিভিটিসের সাথে টাচ হয়ে তাদের বিভিন্ন যে কোয়ালিটিগুলো আছে সেগুলো যদি বিকশিত হয় এবং চেষ্টা করবো ইনশাআল্লাহ। আমরা প্রথমত বিশ্বাস রাখছি যে 5ই আগস্টের যে বিপ্লবটি হলো এটা কেন হয়েছে এটা জানতে হবে। যেহেতু বিগত প্রায় 16টি বছর কোনো নির্বাচন হয়নি, এই তারুণ্যরা তাদের ভোটাধিকার প্রয়োগ করতে পারেনি। শুধু তরুণরা কেন বলবো, আমাদের যারা মুরব্বীরা ছিল, আমি যখন যাই গণসংযোগ জিজ্ঞেস করি আওয়াজ অনার ভোট টোট দিও না, তারপর তো বলবো আজই কেন ভোট দিতাম আর যাইবার আগে কথা চাচা অনার ভোট দিয়ে ফেলে অনেক জনগই, তখন তারা বকাঝকা দেয়। এটা বড় বেদনার বিষয়। সুতরাং আমরা আশা করছি এবং দাবিও করছি প্রশাসনের পক্ষ থেকে একটা লেভেল ফিল্ড তৈরি করা, যেটার মধ্যে কোনো পেশি শক্তি আসবে না, দখলদারিত্ব আসবে না, যেটার মধ্যে কোনো এই অযাচিত পরিবেশ সৃষ্টি হবে না, বরঞ্চ সকলে অংশগ্রহণমূলক নির্বাচন হবে, আনন্দের সাথে নির্বাচন হবে, উৎসবের সাথে নির্বাচন হবে, সকল পার্টি সকল জনতা নির্বিঘ্নে আসবে, তাদের ভোটাধিকার প্রয়োগ করবে, আমরা সেটা চাই। সেক্ষেত্রে যদিও প্রশাসনটা এখনও পর্যন্ত 100% সেই এনভায়রনমেন্টটা পায়নি, কেউ কেউ চিন্তা করছে নির্বাচন আদৌ হবে কিনা, কিন্তু আমরা এতটুকু ট্রাস্ট রাখি অবশ্যই নির্বাচন হবে ইনশাআল্লাহ। এক্ষেত্রে আমার সংগঠনের পক্ষ থেকে সার্বিক সহযোগিতা অবশ্যই করা হবে। গণভোটটা তো যেহেতু আমরা আগে চেয়েছিলাম, কিন্তু সরকার যখন বলল যে না একসাথে হবে, ওইটা তো আমরা হ্যাঁ ভোট দেওয়ার জন্য সকলকে উৎসাহিত করবো ইনশাআল্লাহ। এটা অবশ্যই ইনশাআল্লাহ আমরা তো অবশ্যই স্থানীয় সরকার যদি যত স্ট্রং হবে প্রশাসনিকভাবে জবাবদিহিতা হবে এবং আপামর জনতা উপকৃত হবে, এটাকে আমরা অবশ্যই গুরুত্ব দেব। আমার জানা মতে আগে যেগুলো ছিল, কেউ কেউ যুদ্ধাপরাধী বলতো, এই দেশবিরোধী বলতো, এখন এই 53 বছরের পর টোটাল জনতার কাছে ক্রিস্টাল ক্লিয়ার জামাত ইসলাম যুদ্ধাপরাধী দল নয়। আচ্ছা, আশ্চর্যের বিষয় হচ্ছে এই তকমা লাগিয়ে আমাদের 11 জন কেন্দ্রীয় পর্যায়ে দায়িত্ব হত্যা করেছে বিগত সরকার যুদ্ধাপরাধী ইস্যু দিয়ে। কিন্তু জামাত ইসলাম কোনো সময় যুদ্ধাপরাধী দল ছিল না, এখনো নেই, বরঞ্চ দেশপ্রেম নিয়ে জামাত ইসলাম কাজ করে যাচ্ছে। যে কারণে আপনারা দেখতে পেয়েছেন আমাদের ওই সহযোগী সংগঠন ইসলামের ছাত্র শিবির, ডাকসু, চাকসু, রাকসু, জাকসুতে, যেখানে তো সবাই তো এডুকেটেড পারসন, তোরা আজকে নির্বিঘ্নে নিশ্চিন্তে যখন পরিবেশ পেয়েছে, তারা একেবারে সকলেই বিজয় করেছে ছাত্র শিবিরকে। তার অন্যতম কারণ এটাই, আগের মতো তকমা লাগানোর সুযোগ এখন নেই। আলহামদুলিল্লাহ, এই আমাদের সংগঠনের জন্য কোনো কিছুই সেরকম কিছু বলার সুযোগ নেই, বরঞ্চ এখন দেখা যায় মুক্তিযোদ্ধারা জামাতে যোগ দিচ্ছে। আপনি নিশ্চয়ই দেখতে পেয়েছেন মেজর আখতারুজ্জামান সাহেব, আপনি দেখতে পেয়েছেন কর্নেল অলি আহমেদ সাহেব, তারা সকলেই আমাদের সাথে জোটবদ্ধ হয়ে চলে এসছে। সুতরাং বাংলার জামাত ইসলামীকে বলতে পারেন আপনি দেশপ্রেম নিয়ে কাজ করছে একমাত্র, অন্যরাও কাজ করছে, বাট বাংলার জামাত ইসলামের মধ্যে এটা অন্যতম একটা সত্য। প্রথমত হচ্ছে আমি আমার এই আসন যারা এডুকেটেড পার্সন আছেন আমি তাদেরকে নিয়ে একটা সেল তৈরি করব। নম্বর 2 হচ্ছে যারা এডুকেটেড কিন্তু যারা বেকার তাদের একটা তালিকা তৈরি করব। নম্বর 3 হচ্ছে ফিমেল যারা আছেন, যারা অভাবগ্রস্ত অবস্থায় আছেন তাদের ব্যাপারে একটা আমরা পরিকল্পনা নেব, এবং যারা অসুস্থতা
আছেন কিন্তু অর্থের অভাবে তারা কোনো ট্রিটমেন্ট পাচ্ছে, তাদের জন্য একটা আমাদের পরিকল্পনা আছে ইনশাআল্লাহ। আমি আসলে যেহেতু জনগণের খেদমতের জন্য জনগণের সাথে থেকে কাজ করব, তো আমি যেটা বললাম একটা টিম থাকবে, আমরা ওই টিমের মাধ্যমে ট্রেস আউট করবো হোয়াট ইজ দ্য প্রবলেম আমাদের এলাকার মধ্যে, প্রধান প্রধান প্রবলেমগুলো কী, এগুলোকে আমি ট্রেস আউট করার পর সেগুলো আমি সমাধান আপনার চেষ্টা করব। আমার কাছে প্রথম কথা হচ্ছে জনতার সাথে আমার সাথে কোনো পার্টিশন থাকবে না। আমি চেষ্টা করব এখন রুট লেভেল পর্যন্ত গিয়ে জনতা যাতে আমাকে বলতে পারে সেই এনভায়রনমেন্ট আমি গড়ে তুলব। আগে যারাই দায়িত্ব পালন করেছে, যাদের উপর দায়িত্ব ছিল, তাদের সাথে জনগণের সাথে সম্পৃক্ততা কম ছিল, কিন্তু ইনশাল্লাহ আমার সাথে থাকবে। আমি জনতার দুয়ারে গিয়ে তাদের মনের কথাটা নেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ। তরুণদের নিয়ে প্রথম এবং প্রধান কাজ হচ্ছে তাদের এডুকেশনটা আমি স্ট্রং করব, অর্থাৎ শিক্ষা ব্যবস্থাটা, তারা যাতে লেখাপড়া মনোযোগী হয়, পড়াশোনার সাথে সম্পৃক্ততা বাড়ে, বড় বড় মনীষীদের জীবন সম্পর্কে জানে এবং সামাজিক কাজ করে। ফার্স্ট আমি রাজনীতির সাথে তারা শুরুতে জড়িত হোক সেটা আমি চাইব না, লেখাপড়া করবে আর সামাজিক কাজগুলো করবে, পরবর্তী পর্যায়ে তারা বেছে নেবে। অবশ্যই মেধাবীদেরকে রাজনীতির সাথে সম্পৃক্ত করা হবে ইনশাআল্লাহ।